রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শিলিগুড়িতে সীমান্ত বৈঠক। সর্বাগ্রে দেশ আপোষ নয় নিরাপত্তা নিয়ে। চিকেন নেক, অনুপ্রবেশ, এই সমস্ত কিছু নজরে। দ্য বিগ স্টোরিতে আপনার সঙ্গে আমি দেবারতী রয়েছি। আজ রাতে আমরা ভারতের মানচিত্রের দিকে এমন এক দৃষ্টি নিয়ে তাকাবো যা কেবল কাগজের ওপর টানা কোনো রেখা নয়, বরং এক জীবন্ত সার্বভৌম রাষ্ট্র যার নিরাপত্তা প্রতি মুহূর্তে মূল্যায়িত হচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিবর্তনের সাক্ষী হতে চলেছে। রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আর তার এই উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনার জন্য যে জায়গাটিকে বেছে নেওয়া হয়েছে তা কলকাতা নয়, তা হলো শিলিগুড়ি। বিষয়টি গভীরভাবে যদি ভাবি তাহলে কি দাঁড়াচ্ছে? শিলিগুড়ি, যা উত্তর পূর্ব ভারতের প্রবেশ দ্বার যাকে বলা হয়, ভারতের ভূ রাজনৈতিক সংবেদনশীলতার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু। নেশন ফার্স্ট বা সবার আগে দেশ। আধুনিক ভারতের শাসন ব্যবস্থার অভিধানে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে কোনো রাজনৈতিক আপোষের জায়গা নেই। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো, তারা বন্ধু হোক শত্রু হোক, সবার উদ্দেশ্যে এই বার্তা পরিষ্কার: ভারত তার জাতীয় নিরাপত্তার প্রশ্নে 1 মিলিমিটারও জমি ছাড়বে না, জায়গা ছাড়বে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা বৈঠক ডেকেছেন, আর এই বৈঠকের টেবিলে রয়েছে 3টি বড় এবং একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা নিরাপত্তার চ্যালেঞ্জ। চিকেন নেকের সুরক্ষা, আমাদের যে উন্মুক্ত সীমান্তগুলো এখনো রয়েছে সেই সীমান্ত বা তার নিয়ন্ত্রণ, এবং অনুপ্রবেশের মতো দীর্ঘস্থায়ী সমস্যাকে চিরতরে উপড়ে ফেলা, যেটা এতদিন হয়নি, আজ হচ্ছে। আজ এই কাজে গতি এসেছে। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন দেখুন। অফিসিয়াল মিটিংয়ের জন্য মাননীয় গৃহমন্ত্রীজি আসছেন। আগামী দিনে যে উত্তরবঙ্গ সহ যে গোটা পশ্চিমবঙ্গের যে সীমান্ত, সেই সীমান্ত তো একসময় বেড়া দেওয়া যাচ্ছিল না, যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা ছিল না। নতুন সরকার মাননীয় শুভেন্দুবাবুর নেতৃত্বে গঠিত হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব জমি হস্তান্তরণ করে দিয়েছে বিএসএফকে। মাননীয় গৃহমন্ত্রীজি বাকি তো ওনার অফিসিয়াল মিটিং উনিই বলতে পারবেন ওই বিষয়ে। কিছুদিন আগে এই জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই রাজ্যের দায়িত্বভার গ্রহণ করার পরে সর্বাগ্রে যে সমস্ত কাজগুলো কথা বলেছিলেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। এই সীমান্ত সমস্যা দীর্ঘদিনের এবং তার দ্রুত সমাধানের জন্য জমি হস্তান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিএসএফ, আর সেটাই দেখুন কিছুদিন আগে সেটা হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও কিছু সমস্যা রয়ে গিয়েছে এবং সেটার সমাধান এই মুহূর্তে পাখির চোখ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যখন পূর্ব প্রান্তের সীমান্তের দিকে তাকাই, আমরা কেবল কাঁটাতারের বেড়া দেখি না, আমরা কি দেখি? নদী দেখি, পাহাড় দেখি, ঘন জঙ্গল দেখি, আর জিরো লাইনের কোল ঘেঁষে গড়ে ওঠা ঘনবসতিপূর্ণ গ্রামের এক জটিল ভূগোল দেখতে পাই। এটা এমন এক ভূখণ্ড যেখানে একজন চোরা কারবারি বা অনুপ্রবেশকারী চোখের পলকে ভিড়ের মধ্যে মিশে যেতে পারে। আর এই পুরো ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাত্র 22 কিলোমিটারের এক টুকরো জমি, যা সমগ্র ভারতকে একসুতোয় বেঁধে রেখেছে। চিকেন নেক সবচেয়ে সংকীর্ণ অংশে এই করিডোরটি মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া। এর বাঁদিকে রয়েছে নেপাল, ডান দিকে রয়েছে বাংলাদেশ, আর ঠিক উত্তর দিকে সিকিম, ভুটানের মাঝখানে রয়েছে ছুরির ফলার মতো দেখতে চুম্বি উপত্যকা, যা চীনের পিপলস লিবারেশন আর্মির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। একবার ভাবুন, এটি ভারতের জন্য কতটা বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ। কোনো যুদ্ধের সময় কোনো শত্রুপক্ষ যদি 22 কিলোমিটার চওড়া করিডোরটিকে অবরুদ্ধ বা অবশ করে দিতে পারে, তবে ভারতের মূল ভূখণ্ড থেকে সমগ্র উত্তর পূর্ব ভারত, 8টি রাজ্য, কোটি কোটি নাগরিক, বিশাল সামরিক ঘাঁটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে। অসম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গায় রসদ নিয়ে যাওয়া প্রতিটি ট্রেন এই করিডোরের ওপর দিয়েই যায়। গুয়াহাটির সাথে নয়াদিল্লিকে যুক্ত করার প্রতিটি ফাইবার অপটিক ডেটা বা তেলের পাইপলাইন এই সরু পথ দিয়ে পার হয়। বহু বছর ধরে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন যে চিকেন নেক নিয়ে 2017 সালে ডোকলাম অচলাবস্থার সময় আমরা দেখেছি যে এই অঞ্চলের ছবিটা ঠিক কি ছিল। চীনা সামরিক বাহিনী জামফেরি রিজের দিকে রাস্তা তৈরির চেষ্টা করে, যা তাদের সরাসরি শিলিগুড়ি করিডোরের ওপর নজরদারির সুবিধা এনে দিত।
ভারত তখন কঠোর অবস্থান নিয়েছিল এবং প্রস্তুত রাখা হয়েছিল সামগ্রিকভাবে এর মোকাবিলা করার ব্যবস্থাপনা, রুখে দিয়েছিল নির্মাণ কাজ। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর প্রমাণ করছে যে ভারত প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে এসে এবার আক্রমণাত্মক এবং পূর্ব সতর্কতামূলক নিরাপত্তা কৌশলের দিকে পা বাড়াচ্ছে। আলোচনায় গুরুত্ব পেতে পারে কি? প্রথম যেটি, সেটা হচ্ছে উন্মুক্ত বা ওপেন বর্ডারের চ্যালেঞ্জ। কারণ এখনও তো বেশ কিছু জায়গায় এটা রয়ে গেছে, সেটা কত দ্রুত সম্ভব কাটাতার দেওয়া সম্ভব। নেপাল এবং ভুটানের সাথে ভারতের ঐতিহাসিক এবং অনন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের নাগরিকরা ভিসা ছাড়া বাণিজ্য এবং কর্মসংস্থানের জন্য এই সীমান্ত অনেক সময় করে থাকেন, কারণ প্রয়োজন পড়ে না সেটা। কিন্তু যখন অপরাধী বা দেশবিরোধী উপাদানগুলো এই স্বাধীনতার অপব্যবহার করে বৃহত্তর কোনো ক্ষতির চেষ্টা করে দেশের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে, গোয়েন্দা রিপোর্টে তো এমন কথা বারবার উঠে এসেছে। শত্রু ভাবাপন্ন দেশের এজেন্ট, অর্থনৈতিক অপরাধী, উগ্রপন্থী, তারা ভারত নেপাল সীমান্ত ব্যবহার করছে, পাহাড়ি অঞ্চলে বা সমতলে ঢুকে পড়ছে, স্লিপার সেল তৈরি করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক সেই কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিবেশীদের জন্য সীমান্তকে বন্ধুত্বপূর্ণ রেখেও কিভাবে শত্রুদের জন্য তা সম্পূর্ণ দুর্ভেদ্য করে তোলা যায়, সেটাই এখন বড় লক্ষ্য। কিন্তু সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তর্দেশীয় অপরাধ। উত্তরবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত অত্যন্ত জটিল। মহানন্দা নদী আন্তর্জাতিক সীমান্তের ভেতরে এবং বাইরে অবিরত বাঁক নিয়েছে। বর্ষাকালে নদী উপচে কাঁটাতারের বেড়া ভেসে যায়, আর এই নদীপথের সুযোগ নিয়ে আন্তর্জাতিক গবাদি পশু পাচারকারী, সিন্ডিকেট, জাল নোটের কারবারি এবং অবৈধ অনুপ্রবেশের চক্র সক্রিয় হয়ে ওঠে। এটি এখন আর কেবল কোনো স্থানীয় আইন শৃঙ্খলা সমস্যা নয়, এটি দেশের জনসংখ্যাগত ভারসাম্য এবং নিরাপত্তার জন্য একটি টাইম বম। অবৈধ অনুপ্রবেশ আমাদের সীমান্ত জেলাগুলোর সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোকে বদলে দিচ্ছে, যা দেশের অখণ্ডতার বিরুদ্ধে কাজ করা উপাদানগুলোর নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ একেবারে পরিষ্কার, কোনো আপোষ নয়। এবার পুরনো টহলদারির জায়গায় নতুন প্রযুক্তিকে ঢাল করা হচ্ছে। স্মার্ট ফেন্সিং, থার্মাল ইমেজার, ভূগর্ভস্থ সেন্সর নেটওয়ার্ক এবং 24 ঘন্টা ড্রোনের মাধ্যমে নজরদারির ওপর জোর দেওয়া হচ্ছে। আর এখানেই আসে স্মার্ট বর্ডার প্রজেক্টের কথা। কি এই প্রজেক্ট? কেন্দ্রের তরফে আগেও বলা হয়েছিল ইউনিফাইড কমান্ড বা সমন্বিত কমান্ডের কথা। স্বরাষ্ট্রমন্ত্রী চান পশ্চিমবঙ্গ পুলিশ এবং বিএসএফ এর মধ্যে যেন রিয়েল টাইম তথ্য আদান প্রদান হয়। এছাড়া বর্ডার আউটপোস্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ না থেকে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বাড়াতে, স্থানীয় পুলিশ এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিএসএফকে নির্দেশও দেওয়া রয়েছে। অমিত শাহের মতে এই ধরনের কোঅর্ডিনেশন পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় বড় ভূমিকা নেবে। কি বলেছিলেন কিছুদিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী? দেখুন, आने वाले दिनों में भारत सरकार ने सुनिश्चित किया है कि ये 60वां वर्ष हम सीमा सुरक्षा बल को पूर्णतया एक डिजाइन के तहत ये 6000 किलोमीटर लंबी सीमा पर एक समान स्मार्ट बॉर्डर बनाने में तकनीकी सहायता भारत सरकार करेगी, भारत सरकार का गृह मंत्रालय करेगा। इसके लिए छुटपुट कई सारे प्रयोग सीमा सुरक्षा बल ने कई सालों से किए। ये सारों का संकलन करते हुए एक मजबूत सुरक्षा ग्रिड बनाने के लिए हम आगे बढ़ रहे हैं। आने वाले 1 साल के अंदर ही स्मार्ट बॉर्डर कंसेप्ट के साथ सीमा सुरक्षा बल की सुरक्षा में सभी प्रकार की तकनीक को लैस कर एक अभेद बॉर्डर की हम सुरक्षा की ग्रिड बनाने का काम आगे बढ़ रहा है। और बहुत कम समय में गृह मंत्रालय ड्रोन, रडार, आधुनिक कैमराज और बाकी सारी तकनीक के साथ एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। খুব স্বাভাবিকভাবেই এরপর যারা অবৈধ অনুপ্রবেশকারী বা অসৎ উদ্দেশ্যে এই দেশে প্রবেশ করছিলেন এতদিন ধরে, তাদের হৃদকম্প শুরু। বিএসএফ যদি কোনো অনুপ্রবেশ বা ড্রোন মুভমেন্ট শনাক্ত করে, তবে স্থানীয় পুলিশকে কয়েকদিনের মধ্যে নয় বরং কয়েক মিনিটের মধ্যে তাদের লোকাল হ্যান্ডলারদের নিষ্ক্রিয় করতে হবে। সেনাবাহিনীকে যদি সিকিম বা অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারী ট্যাঙ্ক বা সাঁজোয়া যান পাঠাতে হয়, তবে
এরা পেছনের যে রাস্তা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। সীমান্তের অবৈধ বসতি থেকে কোনো ধরনের নাশকতা, রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা বা তথ্য পাচার আমরা তো মানব না কোনোভাবে। কোনো সীমান্তকে কেবল ইট পাথরের দেওয়াল দিয়ে 100% সিল করা যায় না, কিন্তু তাকে ডিজিটালি সুরক্ষিত করা সম্ভব। বৈঠকে যে বিষয় আলোচনায় মুখ্য হয়ে উঠতে পারে তা হলো কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের দ্রুত বাস্তবায়ন। আমরা এমন ইনফ্রারেড সেন্সর, লেজার ব্যারিয়ার এবং সিসমিক সেন্সরের কথা বলছি যা মাটির নিচে মানুষের পায়ের আওয়াজ পর্যন্ত ধরতে পারে। মাঝরাতে ঘুটঘুটে অন্ধকারেও যদি কেউ নদী পেরিয়ে আসার চেষ্টা করে তবে সেন্সর স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী বিএসএফ কুইক রেসপন্স টিমকে অ্যালার্ট পাঠিয়ে দেবে। এই অংশে প্রায় ধরুন 4000 কিলোমিটার একটা দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারত বাংলাদেশের ক্ষেত্রে। এই প্রতি পদক্ষেপে জওয়ান মোতায়েন তো সম্ভব নয়, নির্দিষ্ট দূরত্বে জওয়ানদের মোতায়েন করা হয় সেখানে। এবার সেখান থেকেই পেট্রোলিং চলে। এবার জওয়ানদের এই নজরদারির পাশাপাশি শুরু হবে প্রযুক্তির মাধ্যমে নজরদারি। পাশাপাশি রাজস্ব দপ্তরের সঙ্গেও সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন অমিত শাহ, যাতে গরু পাচারের মতো সমস্যা মেটানো যায়। আর এইভাবেই এই স্মার্ট বর্ডার প্রজেক্ট কাজ করবে। বিএসএফ এর প্রাক্তন অধিকর্তা, কথা বলেছিলাম আমরা তার সঙ্গে, প্রাক্তন ডিজি সমীর মিত্র, তিনি ঠিক কি বলেছেন দেখুন। আমরা যদি ফলো করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার রিসেন্ট যে ভিজিটগুলো হচ্ছে, তাহলে দেখা যাবে যে কোট আনকোট তিনি চাইছেন স্মার্ট বর্ডার এবং স্মার্ট বিওপি। এখন এই স্মার্ট বর্ডার এবং স্মার্ট বিওপি এই জিনিসটা কি সেইটা আমাদের বুঝতে হবে। কারণ আজকে যেখানে ওয়েস্টার্ন থিয়েটারে অনেক আপগ্রেডেড হয়ে গেছে বর্ডার ম্যানেজমেন্ট, সেইটাকে উনি চাইছেন যে এখানে নিয়ে আসতে। এবং এই যে বর্ডার আপগ্রেডেড যে বর্ডার ম্যানেজমেন্ট, তাতে কিন্তু ম্যাক্সিমাম যে ডিপেন্ডেন্স হবে কিংবা আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে সায়েন্টিফিক গ্যাজেটের ইমপ্লিমেন্টেশন অর এমপ্লয়মেন্ট। আজকে যেমন আমরা দূরে পাঞ্জাব বর্ডারে আমরা অনেক দূরের থেকে জানতে পারি লেজারের সাহায্যে যে কেউ হয়তো কেউ চাই আস্তে আস্তে হোক কিংবা জোরেই হোক কেউ আমাদের দিকে আসছে কিনা। এতে কি হয় যে আমরা এই জায়গাটায় অনেক কিছু মানে আগেই আমরা বুঝতে পারি যে কি হচ্ছে। যেমন আমাদের এটা কি, এটা হচ্ছে যে বর্ডার ম্যানেজমেন্টে সেটা হচ্ছে কিসের, যে আমাদের বর্ডারটা যেন সুরক্ষিত হয়। সবচেয়ে বড় কথা, এই অনুপ্রবেশ বন্ধ করার লড়াইটি সরাসরি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি দ্রুত পাল্টাচ্ছে। আমাদের প্রতিবেশী অঞ্চলে অস্থিরতা বাড়লে তার আঁচ পশ্চিমবঙ্গে আসার ঝুঁকি থাকে। তাই শিলিগুড়ি সুরক্ষিত থাকলে তবেই পুরো ভারত সুরক্ষিত থাকবে। জাতীয় নিরাপত্তা কোনো কাল্পনিক ধারণা নয় যা কেবল শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বা সেনা সদর দপ্তরে বসে আলোচনা করা হয়। জাতীয় নিরাপত্তা হলো সেই অদৃশ্য ঢাল যার জন্য আসামের একটি শিশু নিরাপদে স্কুলে যেতে পারে, বেঙ্গালুরুর একজন তরুণী নিশ্চিন্তে ব্যবসা গড়ে তুলতে পারেন, বাংলার একজন কৃষক শান্তিতে তার জমিতে লাঙল চালাতে পারে। 22 কিলোমিটারের এই শিলিগুড়ি করিডোর আমাদের মনে করিয়ে দেয় আমাদের ভূগোল কতটা সুন্দরভাবে একে অপরের সঙ্গে যুক্ত বা ঠিক কতটা সংবেদনশীল। এটি মনে করিয়ে দেয় যে একটি দেশের সামগ্রিক নিরাপত্তা তার সবচেয়ে দুর্বল বিন্দুর সমান শক্তিশালী হয়। বহু বছর ধরে রাজনৈতিক সুবিধা এবং আঞ্চলিক আপোষের কারণে আমাদের সীমান্তগুলো শিথিল ছিল। অনুপ্রবেশকে লঘু করে দেখা হয়েছে, নিরাপত্তার সতর্কবার্তাকে ফাইলের নিচে চাপা দেওয়া হয়েছে, আর চিকেন স্নেককে কেবল একটি দূরবর্তী তাত্ত্বিক সমস্যা হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু সেই দিন আর নেই। এই প্রসঙ্গে ভারত বাংলাদেশের মধ্যেকার বর্তমান সম্পর্ক উল্লেখ করা প্রয়োজন। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক একটি অত্যন্ত সংবেদনশীল, জটিল এবং রূপান্তরকামী পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে। 2024 সালের অগাস্টে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন এবং শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ এবং অগ্রাধিকারগুলোতে আমূল পরিবর্তন এসেছে। অতীতে দুই সরকারের মধ্যে যে গভীর রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন বা নতুন শাসন ব্যবস্থার অধীনে তা অনেকটাই কৌশলগত এবং কার্যভিত্তিক সম্পর্কে পরিণত হয়েছে। দ্বিপাক্ষিক টানাপোড়েন সত্ত্বেও দুই দেশের শীর্ষ নেতৃত্ব এবং কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ বজায় রয়েছে।
কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হবে এক্ষেত্রেও, এমনটাই মত অবসরপ্রাপ্ত সেনাকর্তা দীপ্তাংশু চৌধুরী। পশ্চিমবাংলার সরকার পরিবর্তনের পর এখন যে সরকার আছে শুভেন্দুবাবুর সরকার, এই আমরা ইতিমধ্যে জানি প্রায় 1024.75 একর জমি অলরেডি বিএসএফকে হস্তান্তর করেছে এবং সেই জায়গায় কাঁটাতার এবং বেড়া দেওয়া শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় প্রায় 172 কিলোমিটার অলরেডি কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে, আরও কিছু জায়গায় হবে। বিভিন্ন যে ইন্ট্রুডার্স যারা ইলিগাল ইমিগ্রেন্টস ধরা পড়ছে তাদের পুশব্যাক করা হচ্ছে, তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ। এই নিয়ে একটা চাপান্তর বাংলাদেশ এবং ভারতের কিন্তু ইতিমধ্যে আছে। তো ওভারঅল সিনারিও যেটা আমরা দেখছি, ওপর থেকে হয়তো মনে হচ্ছে যে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক ভালো। হ্যাঁ, আমরা প্রত্যেকেই এই দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটা ভালো হওয়ার দিকে এগিয়ে যাওয়ার আমাদের ইচ্ছে থাকলে তো হয় না, কিন্তু সেই জায়গায় জামাতের কার্য অনেক রকম আছে, জঙ্গি সংগঠনের কাজ আছে, সেখানে পাকিস্তানের আইএসআই ফুল ফ্লেজেড তাদের দোকান খুলে বসেছে এবং ভারতে বিশেষ করে পশ্চিমবাংলায় তারা আঘাত করতে চায়। কারণ সেইখানে সরকার চেঞ্জ হয়েছে, যে তুষ্টিকরণ হচ্ছিল সেটা আর এখন এখানে নেই। সেই জায়গায় কিন্তু পাকিস্তানের আইএসআই এর পুরো অ্যাডভান্টেজ নিচ্ছে এবং তাদের জঙ্গিদের প্রশিক্ষণ থেকে জঙ্গিদের রিসোর্স দেওয়ার থেকে সমস্ত কাজ হচ্ছে। জলের মাধ্যম দিয়েও কিন্তু আক্রমণ পশ্চিমবাংলার দিকে আসতে পারে, এটা আমি জানিয়ে রাখলাম। তাই সম্পর্ক ওপর থেকে যদিও ভালো, বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক ভালো। এখন বিমস্টেক দিল্লিতে একটা আমাদের বিমস্টেক চলছে, যেখানে সমস্ত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বিভিন্ন এই সাউথ এশিয়ান কান্ট্রি সেখানে আসে। সেখানে কথোপকথন নিশ্চিতভাবে ভালো হয়েছে এবং অজিত ডোভালজি কয়েকটা কথা শর্ত একদম পরিষ্কার কথা বলেছে যে টেররিজম যে ভূমিতে হোক, যেখানে যে রাষ্ট্রে হোক, সেটা জিরো টলারেন্স টু টেররিজম। এটা সবাইকে মনে রাখতে হবে, জিরো টলারেন্স। ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গের সীমান্তগুলোতে ভারত নিরাপত্তা এবং নজরদারি বহুগুণ বাড়িয়েছে। অবৈধ অনুপ্রবেশ রোধ, গবাদি পশু পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বর্ডার সিকিউরিটি ফোর্স অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে। ভারতের মূল ফোকাস এখন জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে জিরো টলারেন্স। খোলা এবং সীমান্ত বন্দরগুলোতে পণ্য খালাসের গতিতে মাঝে মধ্যেই ধীর গতি দেখা যাচ্ছে। বাংলাদেশে চলমান ভারতের বেশ কিছু উন্নয়নমূলক প্রজেক্ট এবং ঋণের আওতায় থাকা প্রকল্পগুলোর নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে পুনর্বিবেচনা ও ধীর গতির নীতিও দেখা যাচ্ছে। আদানি পাওয়ার বা ভারতের অন্যান্য উৎস থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের বকেয়া অর্থ ও চুক্তি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা এবং পুনর্বিন্যাস চলছে। বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে চীন এবং অন্যান্য বিদেশি শক্তির প্রভাব বৃদ্ধির সম্ভাবনাকে ভারত অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভারতের নিজস্ব সীমান্ত এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয় এগুলোর নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। সংক্ষেপে বলতে গেলে বর্তমানের ভারত বাংলাদেশ সম্পর্ক আর কেবল ভাবাবেগ বা পুরনো বন্ধুত্বের উপর দাঁড়িয়ে নেই। এটি এখন সম্পূর্ণ বাস্তবসম্মত কৌশল, জাতীয় নিরাপত্তা এবং পারস্পরিক অর্থনৈতিক স্বার্থের উপর ভিত্তি করে নতুন রূপ নিচ্ছে। শিলিগুড়িতে যে উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে তা সমস্ত উপমহাদেশে এক বজ্র কঠিন বার্তা দিচ্ছে। যখন ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন আসছে তখন কোনো আপোষ হবে না, কোনো পিছু হটাও হবে না। দেশের নিরাপত্তার উপরে কোনো রাজনৈতিক সমীকরণ স্থান পাবে না। হিমালয়ের হাড় কাঁপানো ঠান্ডা আর মহানন্দা নদীর উত্তাল স্রোতকে উপেক্ষা করে আমাদের যে জওয়ানরা দিন রাত সীমান্ত পাহারা দিচ্ছেন, তাদের পাশে আজ গোটা দেশকে এক হয়ে দাঁড়াতে হবে। এক কণ্ঠস্বর, এক দৃষ্টি এবং এক অটল বিশ্বাস নিয়ে আমাদের এগোতে হবে। কারণ যখন এই মহান দেশের ইতিহাস লেখা হবে, তখন যেন লেখা থাকে, যখনই আমাদের নিরাপত্তা এবং অখণ্ডতা পরীক্ষার মুখে পড়েছে, আমরা থমকে যাইনি, আমরা দ্বিধা করিনি এবং আমরা মাথা নত করিনি। আমরা সব কিছু ছাড়িয়ে দেশকে সবার আগে রেখেছি। সেখানে না কোনো রাজনৈতিক স্বার্থ, না অন্য কোনো কিছু প্রভাব ফেলেছে। সবার আগে দেশ, সর্বদা, প্রতি মুহূর্তে, এটাই মাথায় রেখেছি, আগামী দিনেও রাখব।
আজ দ্য বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক CNN।